28 তারিখ তো? 28/7/24। আমরা পড়ছিলাম আবর্ত গতিবিদ্যা। এখানে মোটামুটি আমাদের প্রায় থিওরি পুরোটা কমপ্লিট। শুধুমাত্র অঙ্ক করতে হবে। এখানে একটা ছোট্ট থিওরি আমাদের ডিসকাশন করেছিলাম। সেটা হচ্ছে যে যেটা হোমওয়ার্ক ছিল আগের দিন, সেটাতে বলেছিলাম যে একটি রাস্তার ব্যাংকিং কোণ থিটা। ব্যাংকিং কোণ হচ্ছে থিটা। এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। একটি গাড়ির চাকা এবং রাস্তা, এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এটা সমান মিউ। এবার আমি এখানে প্রশ্ন করেছি না, এগুলো দেওয়া আছে। গাড়ির ভর টর দেওয়া আছে, গাড়ির ভর গাড়ির ভর ধর এগুলো দেওয়া আছে। প্রশ্ন ছিল এটাই যে গাড়িটি ওই রাস্তার সেফলি টার্ন নেবে। সেফলি মানে একদম, মানে কোনো রকম কোনো ঝামেলা হবে না। সেফলি টার্ন নেবে বা পাক খাবে, তাতে তার বেগের তাতে তার বেগের সীমা কেমন থাকবে, লিমিট কি। তাহলে বেগের লিমিট চেয়েছি আমি। বেগের লিমিট, একটা সর্বনিম্ন কত জিজ্ঞাসা করেছি, আর সর্বোচ্চ কত। এটা দিয়ে কিন্তু আমাদের আগের দিনের ক্লাস শেষ হয়েছিল। এইটাকে আমরা বলেছিলাম ভি মিন। মিনিমাম মানে ভি মিন, আর সর্বোচ্চ মানে হচ্ছে ভি ম্যাক্স। এই দুটো কত হবে, এই দুটো আমরা জিজ্ঞাসা করেছিলাম। কি মনে পড়ছে প্রত্যেকের? একটু ভেবে দেখতো মনে পড়ছে কিনা। যারা যারা হোমওয়ার্কটা করেছিনি, মনে পড়ছে তো? যারা ট্রাই করেছিস তাদের মধ্যে সুমিয়ার অনেকটা ঠিক হয়েছে, কেবলমাত্র ফ্রিকশনের এক্সপ্রেশনে একটু গন্ডগোল হয়েছে। আর আমাদের প্রিয়ন্তন একটা অন্য টেকনিক কাজে লাগিয়েছিল, সেখানে থিটাটাকে ও চেঞ্জ করেছে। থিটাটাকে চেঞ্জ করে ও লিমিট করেছিল। কিন্তু এখানে থিটাটা যেহেতু দেওয়া আছে, থিটাটা কিন্তু আমরা চেঞ্জ করব না। একটা রাস্তার ব্যাংকিং কোণ অলরেডি দেওয়া আছে, সুতরাং ওটাকে আমরা চেঞ্জ করব না। তাহলে এবার যদি ওটাকে চেঞ্জ না করি, তাহলে কেমন ভাবে জিনিসটা দাঁড়াবে সেটা আমরা ডিসকাস করব। তাহলে দেখি, প্রথমত আমরা প্রবলেমটাকে ট্যাকেল করার আগে আমরা দেখেছিলাম যে আগের দিনের আলোচনায় আমরা দেখেছিলাম কেন দুটো বেগ থাকবে, সর্বোচ্চ সীমা থাকবে, কেন সর্বনিম্ন সীমা থাকবে। আমি যদি খুব কম বেগ নিয়ে যাই আর খুব বেশি বেগ নিয়ে যাই, তাহলে আমার কি হবে। তাহলে ফিলিংসটা আগে দেখি। প্রবলেমটার আগে ফিলিংসটাকে আমাকে ফিল করতে হবে। এটা আমি আগের দিন হয়তো তোমাদের সবাইকে ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারিনি। তার জন্য আমি একবার বলছি। ধরে নাও খুব বেশি বেগ, খুব বেশি বেগ যদি হয় তাহলে কি হবে। তাহলে রাস্তাটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আঁকলাম, ধরে নাও এরকম। তাহলে এইটা হচ্ছে অনুভূমিক, আর তার সাথে রাস্তাটা এরকম বাঁকানো থাকবে। এরকম বাঁকানো রাস্তায় কিন্তু ঘুরবে এইভাবে। এই জায়গায় যদি বিশাল বেগ হয়, কোনো একটা বস্তু যদি থাকে, আমি এটাকে গাড়ি ধরলাম, তাহলে এইটা তার রেডিয়াস অফ কার্ভ হচ্ছে। আমি নেক্সট পেজে এটা ভালো আর আঁকছি। এটা ধরো থিটা হচ্ছে ব্যাংকিং কোণ। ধরে নাও আমি টার্ন নেব, এই বরাবর টার্ন নেব, এই বরাবর টার্ন নেব। রাস্তাটা কেমন দেখতে? রাস্তাটা দেখতে তোমার এরকম, এইভাবে রাস্তাটাও কিন্তু ঘুরছে।
রাস্তাটাও এরকম ঘুরছে। এখানে বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে? এই যে রাস্তার মধ্যের যে লাইনটা, এই লাইনটা যদি আমরা দেখি তাহলে এটা একটা ব্যাসার্ধ আছে, এটা তো কার্ভেচার, তার একটা ব্যাসার্ধ আছে। এই যে এখান থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে আর। এবার ধরে নাও এখানে যদি কোনো বস্তু থাকে, তার বেগ যদি খুব বেশি হয়, এই বরাবর যদি বেগ খুব বেশি হয়, তাহলে তার এই সাপোজ আমি এখানে আঁকছি, তাহলে এখানেও আমার এটা ব্যাসার্ধ, এটা আর। এটার বেগ যদি প্রচন্ড বেশি হয়, তাহলে তার এই বরাবর এই আরটা কিন্তু এরকম তোমার নিচে নেমে থাকবে না, এই আরটা উঁচুতে হবে। যতটা উঁচুতে যতটা উঁচুতে বস্তুটা এখানে আছে হাইটে, ততটা হাইটেই কিন্তু তোমার আরটা হবে। এখানকার আরটাও কিন্তু ততটা ভূমি থেকে উঁচুতে হবে, হাইটে হবে, এইচে। তার মানে এখানে হচ্ছে এইটা হচ্ছে আর, এখানে এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর। তার মানে mv স্কোয়ার বাই আর যে ফোর্সটা, সেটা কিন্তু তোমার কাজ করবে এই বরাবর। যদি mv স্কোয়ার বাই আর এই বরাবর কাজ করে, তাহলে কি হবে? এবার এইটা আমরা আমরা নততলটা শুধুমাত্র দেখি। শুধু যদি নততলটা আমরা দেখি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে থিটা কোণ, এইটা হচ্ছে বস্তুটা বা গাড়িটা। তার ক্ষেত্রে mv স্কোয়ার বাই আর এই বরাবর কাজ করবে, ভূমির সমান্তরালে কাজ করবে। কারণ এইটা হচ্ছে আমার রেডিয়াস, এইটুকু হচ্ছে রেডিয়াস। বেগটা তাহলে কোন দিকে? বেগটা হবে ক্রস, এই ডাইরেকশনে বেগ হবে পারপেন্ডিকুলার, যেহেতু আমি একটা ক্রস সেকশন এঁকেছি। তাহলে mv স্কোয়ার আর যদি বেশি হয়, তাহলে কি দাঁড়াবে? এইদিকে দেখো, এর নিচে এইদিকে mg কাজ করবে, এইদিকে কাজ করবে mg সাইন থিটা, এইদিকে কাজ করবে mg কস থিটা, আর উপর দিকে কাজ করবে নরম্যাল। কিন্তু তার সাথে সাথেও আমার এই mv স্কোয়ার বাই আর যেটা আছে, তারও দুটো উপাংশ কাজ করবে। কোন দিকে? দেখো, এইটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা হলে mv স্কোয়ার বাই আর এর একটা উপাংশ এই বরাবর হবে mv স্কোয়ার বাই আর কস থিটা, আর এই বরাবর হবে mv স্কোয়ার বাই আর সাইন থিটা। এবার আমাকে বলো যে বস্তুটা বা গাড়িটি যখন পিছলাবে, সেটা নিচের দিকে পিছলাক বা উপরের দিকে পিছলাক, সেটা কোন কোন তল বরাবর পিছলাবে? গাড়িটা কি একদম উপর দিকে এরকম করে জাম্প মেরে চলে যাবে, এইভাবে জাম্প মেরে চলে যাবে? তা তো হবে না। গাড়ি কোন বরাবর পিছলবে বলো? নততল বরাবর পিছলবে। কারণ হয় এই বরাবর যাবে, না হলে এই বরাবর পিছলে আসবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, পিছলাবে না কেন? কখন পিছলাবে, কখন পিছলাবে না, কতটা লিমিটের জন্য পিছলাবে না, এইটা ছিল আমার প্রশ্ন। তাহলে দেখো, যদি আমি প্রথমে ক্ষেত্রে ধরেছি, তাহলে এখানে দুটো ফোর্স কেবলমাত্র আছে। যদি আমরা ফ্রিকশনটাকে আপাতত না ধরি, ফ্রিকশনটাকে যদি না ধরি, তাহলে দুটো ফোর্স আছে নততল বরাবর। তাহলে এইটা যদি নততল হয়, এইটা যদি বস্তুটা হয়, তাহলে তার এই বরাবর কাজ করছে এম জি সাইন থিটা, এই বরাবর কাজ করছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা সাইন থিটা। এটা কস থিটা হবে না? কিছু ভুল করলাম? ও, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা হবে তোমার সাইন থিটা, আর এইটা হবে তোমার কস থিটা। এইটা হবে কস থিটা। তাহলে এইদিকে এটা কাজ করবে তোমার এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। এবার যদি বেগ খুব বেশি হয়, বেগ যদি খুব বেশি হয়, তাহলে কোন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে? এই বরাবর। বেগ বেশি হলে তাহলে তখন তাকে আটকাবে কে? যদি ওই বরাবর পালিয়ে চলে যায়, যেতে চায়, তাহলে তাকে আটকাবে কে?
ফ্রিকশন ফোর্স। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? কার সাপোর্টে কাজ করবে? একদম নিচের দিকে কাজ করবে। ভেরি গুড। তাহলে এই বরাবর তখন ফ্রিকশন চলে আসবে কাজ করতে এফ। ঠিক। আবার বেগ যদি কম হয়, তাহলে একটা আমরা দেখলাম দুটো কেস, এই বরাবর এই একটা নততল এবং এই রাস্তাটা ফিক্সড। রাস্তাটা ফিক্সড। একটা বস্তু, একটা গাড়ি এখানে আছে, একটা গাড়ি এখানে আছে। বেগ খুব বেশি, বেশি বেগ। তাহলে তার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এইদিকে যে এম ভি স্কোয়ার বাই আর ইন্টু কস থিটা, শুধুমাত্র এখানেই ভি আছে। বেগ মানে ভি, ভি যদি বেশি হয় তাহলে এই ভি স্কোয়ারটা বেশি হবে, তাহলে এই বরাবর ফোর্স বেশি হবে। আর একে আটকানোর জন্য আছে এম জি সাইন থিটা। এবার যেহেতু বেগটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ঊর্ধ্বমুখী একটা বল কাজ করছে, এখানে কিন্তু তখন আমার ফ্রিকশন কাজ করবে। আর বেগ যদি কম হয়, বেশ কম হলে, ধরে নাও বেশ স্লো যাচ্ছে, স্লো, ভেরি স্লো, তাহলে তখন তোমার এই এমভি স্কোয়ার বাই আরটা তখন কম হবে, এটা তখন কম হবে, এইটা তখন বেশি হবে। তাহলে কোন দিকে পিছলে যাওয়ার চান্স আছে? তাহলে এখানে পিছলে যাওয়ার চান্স হচ্ছে এই দিকে, পিছলে যাবে বা পিছলানোর চান্স আছে। যদি এই দিকে পিছলানোর চান্স হয়, তাহলে ফ্রিকশন কোন দিকে আটকাবে? ফ্রিকশন তখন এই দিকে কাজ করবে, একদম তাই। তাহলে এখানে এই বরাবর পিছলানোর চান্স, আর এখানে এই বরাবর নিচের দিকে পিছলানোর চান্স, কারণ এমজি সাইন থিটা তখন বেশি। দুই ক্ষেত্রেই তোমার এই দিকটা হচ্ছে থিটা, এই দিকটা হচ্ছে থিটা। তাহলে এবার ফ্রিকশনের ক্ষেত্রে, তাহলে যদি আমি ধরি যে এই দুটো সমান এমজি সাইন থিটা, তাহলে তিনটে কেস আমি এখানে আলোচনা করেছিলাম, থ্রি কেসেস, তিনটে ক্ষেত্র আলোচনা করেছিলাম। যখন ধরে নাও এক নাম্বার কেসে একদম পারফেক্ট কেস, এমজি সাইন থিটা সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। এইটা দুটো ধরে নাও ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বল যেটা আছে তল বরাবর, তল বরাবর উপরের দিকে এবং নিচের দিকের যে ফোর্স, সেই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তখন ফ্রিকশনের মান কত হবে? একদম, একদম শূন্য হবে। ভেরি গুড। কারণ তখন কোন রকম কোনো ফোর্স নেই এক্সট্রা, যে তাকে নিচের দিকে পিছলে দিচ্ছে বা উপরের দিকে পিছলে দিচ্ছে। তার মানে বস্তুটা পিছলানোর কোনো জায়গা নেই। তার মানে এক্ষেত্রে ফ্রিকশন আসবে না। ফ্রিকশন তো স্বনিয়ন্ত্রক বল। যদি ডান দিকে ও দেখে উপর দিকে পিছলে যাচ্ছে, ও নিচের দিকে কাজ করবে। কিন্তু ফ্রিকশন স্বনিয়ন্ত্রক বল হলেও ফ্রিকশনের কিন্তু একটা ম্যাক্সিমাম মান আছে, ম্যাক্সিমাম ওর ক্ষমতা আছে, ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে। ততক্ষণ পর্যন্ত ও আটকাতে পারবে। যদি ধরে নাও এমভি স্কোয়ার বাই আর অনেক বেশি এমজি সাইন থিটার থেকে, ফ্রিকশন তাকে যোগ করেও পারলো না, তখন ও পিছলে পালিয়ে যাবে। তখন সে স্কিড করবে, গাড়ি তোমার একদম পিছলে উপর দিকে উড়ে চলে যাবে। আবার অন্যদিকে খুব বেশির ক্ষেত্রে, আবার খুব কমের ক্ষেত্রে ধরে নাও এতটাই বেগ কম যে এই দুটো যোগ করে এমজি সাইন থিটাকে পারছে না, এমজি সাইন থিটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, কারণ এ বিটা এতটাই কম। তাহলে ফ্রিকশন আর এই দুটো মিলে, ফ্রিকশনের সর্বোচ্চ মান মিলে পারছে না, তখন এ কি করবে? নিচের দিকে পিছলে যাবে। তাহলে এখানে ফ্রিকশন মেন কাজটা করছে, যেটা দেখাচ্ছে যে আমি শুধুমাত্র যে একটা পার্টিকুলার বেগ, এইখান থেকে যে বেগটা বেরোচ্ছে এম এম কেটে গিয়ে ভি সমান, দেখো এখানে এম এম কাটছে, তাহলে আর জি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে আর জি আর ট্যান থিটা, তার রুট, যেহেতু ভি স্কোয়ার, ভি সমান তার রুট হবে। এইটা হলে তোমার ফ্রিকশনের দরকার নেই। কিন্তু এই বেগটা তো আছেই মধ্যেখানে, এর থেকেও খানিকটা কম বেগ অ্যালাউ করবে ওই পথ বরাবর যেতে, ওর থেকেও খানিকটা বেশি বেগও অ্যালাউ করবে, কারণ মধ্যেখানে ফ্রিকশন আছে, যে ফ্রিকশনের মান একটা নির্দিষ্ট মান হয়, 0 থেকে মিউ ইন্টু আর পর্যন্ত হয়। কারণ এই বরাবর নততল বরাবর সে পিছলায়নি,
তাহলে এই যে ফ্রিকশনটা এখানে ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা কাজ করবে তার নাম কি হবে? তাহলে এই যে এফ এর ম্যাক্সিমাম মান এটা হচ্ছে এফএস। এফএসটা কি গো? একদম তাই, সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এই সীমাস্থ ঘর্ষণ বলের মান হয় মিউ ইন্টু আর। আর মানে হচ্ছে অভিলম্ব। এখানে আর আমি নেব না বলেছিলাম, কারণ আর আমার সব জায়গায় ম্যাচ হয়ে যাচ্ছে। আর ওখানে রেডিয়াস আছে, তার জন্য আমরা নেব মিউ ইন্টু এন। তাহলে এবার দেখো, এখানে যে আমার যে গ্রাফটা ছিল, যে প্লটটা ছিল, সরি প্লট বলছি, এখানে যে আমার বলগুলোকে যেভাবে আমি ভেঙেছিলাম, তাতে দেখতে পাচ্ছিলাম এই বরাবর কাজ করছে এমজি সাইন থিটা, এমজির জন্য এই বরাবর কাজ করছে এমজি কস থিটা, আর এমভি স্কোয়ার বাই আর এর জন্য এই বরাবর কাজ করছে এমভি স্কোয়ার বাই আর কস থিটা। তাহলে তার একটা উপাংশ এই বরাবর কাজ করবে, এটা যোগ হবে এমভি স্কোয়ার বাই আর সাইন থিটা। তাহলে এইখানে এইদিকে কাজ করবে তোমার এন অভিলম্ব, উল্লম্ব বল। তাহলে এন সমান কত হবে? এন সমান কত হবে তাহলে বলো? এইটা হবে। তাহলে এখানে সুমিয়া বুঝলি কোন জায়গাটায় গন্ডগোল হয়েছে? তুমি এন এর জায়গায় শুধুমাত্র এমজি কস থিটা লিখে ফেলেছিলে। এমভি স্কোয়ার বাই আর এরও একটা উপাংশ কিন্তু এইদিকে কাজ করবে, সেটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তাহলে তোমার এক্সপ্রেশন কারেক্ট হয়ে যাবে। তাহলে দেখো, এইটা যদি এবার আমরা দেখি, ধরে নাও ভি ম্যাক্স বার করছি, ম্যাক্সিমাম ভেলোসিটি বার করছি, তাহলে কোন দিকে টেন্ড করবে, কোন দিকে ও যাওয়ার চেষ্টা করবে, পিছলে যাওয়ার টেন্ড কোন দিকে হবে? যদি আমি বিশাল বেগ বেগ ম্যাক্সিমাম বেগটা নিই, উপরের দিকে। বেগ যদি বেশি হয় তাহলে কোন দিকে যাওয়ার টেন্ড করবে? উপরের দিকে। তাহলে ফ্রিকশন তখন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে ম্যাক্সিমাম বেগ কত হবে? যখন এইটার যে মান এই এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশনের ম্যাক্সিমাম মান হবে, তাহলে তখন ইকুয়েশন কি হবে? তাহলে এইটা যদি সামনে থাকে তাহলে হবে এমভি স্কোয়ার বাই আর কস থিটা। এটা উপরের দিকে চলে যাওয়ার যে বল বস্তুটার উপর প্রযুক্ত, সেটা হচ্ছে নিচের দিকের কে কে আছে? এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন এফ। এখন যদি ভি কে আমি বলি ভি ম্যাক্স, ম্যাক্সিমাম বলি, তাহলে তখন কি হবে? ফ্রিকশনটাও হবে তার ম্যাক্সিমাম ভ্যালু এফএস। সেটা আমি বসাই। তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? এমভি স্কোয়ার বাই আর কস থিটা সমান হবে এমজি সাইন থিটা নিচের দিকে প্লাস এফএস। এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তাহলে এইটা সমান আবার কি হয় বলতো? এমজি সাইন থিটা প্লাস মিউ ইন্টু এন। এন মানে কি? এমজি সাইন থিটা প্লাস মিউ ইন্টু এন এর মান মান কত? এমজি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। এই এক্সপ্রেশনে যে ভি এর মানটা বেরোবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম বেগ। তাহলে তাহলে ভি এর মান বার করবো বলে ভি গুলোকে একদিকে রাখবো। তাহলে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা মাইনাস, এই দেখো এই ভি স্কোয়ার এখানে একটা মিউ গুণ হয়ে আছে, তাহলে মিউ ইন্টু এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা সমান, এখানে কি পড়ে থাকছে? এম জি সাইন থিটা প্লাস মিউ এম জি কস থিটা। এখানে দেখো এম 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 কেটে দিতে পারি, আর এম গুলো আমি কেটে দিতে পারি, সব জায়গায় প্রত্যেকটা এক্সপ্রেশনে এম আছে। আর আমি ডিভাইডেড বাই কস থিটা করতে পারি। কস থিটা যদি ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? এখানে শুধু পাবো ভি স্কোয়ার বাই আর, কস থিটা ভাগ হয়ে গেছে, মাইনাস মিউ ইন্টু, এখানেও ভি স্কোয়ার বাই আর কমন, তাহলে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার বাই আর কমন যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে কস থিটা ভাগ করেছি বলে 1 হবে, মাইনাস সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। সমান, এখানে দেখো জি কমন যাবে। কি বলছো? এইখানে একটা মিউ হবে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এখানে যদি আমি জি কমন নিই, তাহলে এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা।
প্লাস এখানে জি কমন নিয়ে নিয়েছি, cos থিটা দিয়ে ভাগ করেছি মানে শুধুমাত্র মিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু আর, এখানে গুণ হলো, তাহলে জি ইন্টু আর ট্যান থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। এইটা হলো ভি স্কোয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তাহলে ভি সমান কত হবে? ভি সমান হবে রুট ওভার অফ জি ইন্টু আর ট্যান থিটা প্লাস মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। এখান থেকেই কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রবলেম পড়তে পারে। যদি কোনো ব্যাংকিং হওয়া রাস্তায় ঘর্ষণ না থাকে, যদি ঘর্ষণ না থাকতো, আমরা দেখবো এই ইকুয়েশনটা ঠিক করেছি কিনা। তাহলে ঘর্ষণহীন অবস্থায় একখানাই বেগ দরকার, সেই বেগেই তাকে যেতে হবে। মিউ ইকুয়াল টু 0 করে দাও, মিউ ইকুয়াল টু 0 করলে এই পার্টটা 0 হবে। তাহলে দেখো সে আমার আগের বেগের মান চলে আসছে, জি আর ট্যান থিটা। কারণ আমার ইকুয়েশন ঠিক আছে, ঘর্ষণহীন করলে আগের ফর্মুলায় চলে আসছে। এইটা হচ্ছে তোমার ভি ম্যাক্স এর ফর্মুলা। তাহলে মিনিমামের কি হবে? মিনিমাম বেগ করতে গেলে কি হবে? উল্টোটা, মিনিমাম কত বেগে চললে ও নিচের দিকে পিছলে পড়বে না, সেক্ষেত্রে আমাদের একই ফর্মুলা। এইটা হচ্ছে থিটা, এখানে হচ্ছে বস্তু, এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা, এইদিকে হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, কস থিটা। তাহলে নিচের দিকে পড়বে, ভি এমন কম হয়ে গেল যে এইদিকে পড়ে যাওয়ার চান্স হচ্ছে, তাহলে ফ্রিকশন তাকে আটকানোর জন্য এইদিকে কাজ করছে এফ। তাহলে এখানে সাম্যাবস্থা কখন হবে? এখানে যদি আমি বস্তুটার তল বরাবর সাম্যাবস্থার কথা আলোচনা করি, তল বরাবর সাম্যাবস্থা, তাহলে সেক্ষেত্রে তল বরাবর নেট ফোর্স হবে 0। তার মানে নিচের দিকের ফোর্স উপর দিকে ফোর্স সমান হবে। তাহলে এখানে হবে এম জি সাইন থিটা, নিচে পড়ে যাওয়ার জন্য যে ফোর্সটা দায়ী সেটা সমান হবে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা প্লাস এফ। তার মানে কি, এখানে ফ্রিকশন যখন ম্যাক্সিমাম হবে, এদের দুটো যোগ করে এমজি সাইন থিটার সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে ফ্রিকশন যখন ম্যাক্সিমাম হবে তখন এই পার্টটা মিনিমাম হবে, তার মানে বেগও তখন মিনিমাম হবে। তাহলে এই ইকুয়েশনে ফ্রিকশনের যদি সীমাস্থ ঘর্ষণ বল আমি বসিয়ে দিই, তাহলে ওটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনের ফোর্স, তার মানেই হচ্ছে বেগের মান তখন মিনিমাম। তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম বেগ যদি আমি বলি, মিনিমাম বেগ, তাহলে সেক্ষেত্রে হবে এম জি সাইন থিটা নিচের দিকে পড়ে যাওয়ার দায়ী সমান এম ভি স্কোয়ার বাই আর কস থিটা প্লাস এফএস। এফএস মানে কি? তাহলে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা ইন্টু প্লাস মিউ ইন্টু এন। এন মানে কি? এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা প্লাস এম জি কস থিটা, এন এর মান। কারণ এই এই তল তোমরা আমরা এটা করেছি বারবার, এইগুলো কিন্তু ঝপাঝপ ঝপাঝপ এখন করতে হবে। এটা যদি বস্তু হয়, এইদিকে আমার ফোর্স হচ্ছে এম জি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা, আর এই বরাবর হচ্ছে নর্মাল এন। গাড়িটা যেহেতু উপর দিকে উঠে পালিয়ে যায়নি, তার জন্য এই দুটো ফোর্স ইকুয়াল হতেই হবে। এইখান থেকে যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে যেটা পাবে সেটা সেই ভিটা হচ্ছে ভি মিন। এটা সমান কি পাবে? রুট ওভার অফ জি ইন্টু আর ট্যান থিটা মাইনাস মিউ, বই থেকে দেখে লিখে দিচ্ছি, সরি মিউ মাইনাস ট্যান থিটা না ট্যান থিটা মাইনাস মিউ। তো সর্বোচ্চটা তোমাদের বইয়ে দিয়েছে, সর্বনিম্নটা বলেনি কেন কি জানি, সর্বনিম্নটাও ইম্পর্টেন্ট। তাই এটা ক্যালকুলেট, ট্যান থিটা মাইনাস মিউ হবে তো ডিভাইডেড বাই, হ্যাঁ তুই তো করেছিস 1 প্লাস মিউ ট্যান থিটা। তাহলে এইটা তোমরা সৃজন্ত করেছে, বাদ বাকি এভরিওয়ান চেক ইট। কি বলছো? ঠিক আছে, তাহলে এই থিওরিটা আমাদের বাকি ছিল, এবার আমরা কিছু প্রবলেম করি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হেলো 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 বলেন।
ইয়েস। হুম। তার বেগে যেতে পারে। সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু অ্যাক্সিডেন্টটা তোমার সিওর হবে। বেগে তো যেতেই পারি। বেগটা তো ডিপেন্ড করছে গাড়ির স্পিডের উপর। তাহলে সেক্ষেত্রে কি হবে? সে একদম ঝপাং করে গিয়ে উপরে গিয়ে পড়ে যাবে। রাস্তা তো তোর ধর একটা রাস্তা তো তোর ধর এতটা পর্যন্তই আমরা ব্যাংকিং করব। তারপরে তো এইদিকে এটা বন্ধ করে দেবো। এইদিকে বন্ধ। আর এইদিকে তো নানা নর্দমা কি থাকবে? এবার যদি তার বেগ ভিম্যাক্স এর চেয়ে বেশি হয়, তাহলে ও এইদিকে এসে পড়ে যাবে। হ্যাঁ, কেউ যদি পড়তে চায় তাহলে বেশি হতে পারে। আর কোন অপশন বলছিস বাড়ানোর বল? ভি ম্যাক্স মানে কিন্তু ভি ম্যাক্স আর ভি মিন এখানে বুঝতে ভুল করিস না। এই দুটো কিন্তু গাড়ির কতটা ক্ষমতা সেটা নয়। এই দুটো বেগ হচ্ছে যে কত মিনিমাম বেগ থেকে কত ম্যাক্সিমাম বেগ নিয়ে গাড়িটি চললে ওই থিটা ব্যাংকিং ওই কন্ডিশনে সে আর বক্রতা ব্যাসার্ধের কোনো একটা রাস্তা কোন রকম ভাবে নিচের দিকে বা উপরের দিকে পিছলে যাবে না। সেই ম্যাক্সিমাম ভেলোসিটি, সেই মিনিমাম ভেলোসিটি। কথা বোঝা গেল? তাহলে এখানে এখানে ভিম্যাক্স আর ভিম্যাম হচ্ছে অনুমোদিত বেগের অনুমোদিত সীমা, বেগের সীমা, যাতে করে না পিছলে যায়, না পিছলে টার্নিং নিতে পারে। এইটা হচ্ছে আমাদের ফান্ডা। আমরা কোনো ডিস্ট্রাকটিভ জিনিসে যাব না। আমরা দেখতে চাইছি যে কনস্ট্রাকটিভলি কত বেগ নিলে। সেজন্য তুমি যখনই দেখবে কোনো একটা ধরে নাও ন্যাশনাল হাইওয়ে বা কোনো একটা স্টেট হাইওয়ে সেখানে যদি কোনো ব্যাংকিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই এই ভি ম্যাক্সটা বেশি করে উল্লেখ থাকে, ভি মিনটা থাকে না। কারণ হচ্ছে কি ভি মিন লোকে খুব মিনিমাম বেগে যায় না ১ নাম্বার। আর এমজি সাইন থিটা কখনো কখনো মানে মিউ এন এর থেকেই বেশি হয়ে যায়। মানে দাঁড়িয়ে থাকতে পারে। যদি কোনো একটা জায়গায় কেউ এরকম দাঁড়িয়ে যদি থাকে, কোনো একটা গাড়ি যদি এরকম দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে ভি মিন নাই, 0। তাহলে এমনিই তোমার এইদিকে যে এমজি সাইন থিটা সেটা কম। কিন্তু মানে খুব কমপ্লিকেটেড রাস্তা, খুব কমপ্লিকেটেড টার্নিং যদি হয়, যেখানে বক্রতা ব্যাসার্ধ কম, তখন এই থিটার মানটা তাকে বাড়াতে হয়। এরকম বাড়াতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় পাহাড়ি এলাকায়। তখন থিটার মান যদি তুমি বাড়াও, তাহলে তখন কিন্তু এমজি সাইন থিটা মারাত্মক থাকে। এমজি সাইন থিটা যদি মারাত্মক থাকে, তাহলে তখন যদি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি একদম নিচে সুড় করে পড়ে যাবে। তখন তোমাকে একটা মিনিমাম বেগ নিয়ে তোমাকে চলতেই হবে। কিন্তু যদি খুব কম টার্নিং হয়, এরকম ধরে নাও এরকম খুব কম ব্যাংকিং, তাহলে সেক্ষেত্রে এমজি সাইন থিটার মানটা এমনিই কম। কারণ থিটা কম হলে সাইন থিটা কম হয়। তাহলে সেক্ষেত্রে মিনিমাম বেগ এটা ভি মিনটা তখন হয়তো হয়ে গেল 0। চুপচাপ এখানেও হয়তো ভি মিন 0, মানে চুপচাপ বসে আছে। এখানে কিন্তু ভি মিন 0 নাও হতে পারে। এখানে কিন্তু ভি মিন পজিটিভ হতে পারে। পজিটিভ ভি মিন মানে একটা নির্দিষ্ট বেগে তাকে যেতেই হবে। সো এগুলো হচ্ছে অনুমোদিত বেগের সীমা। বুঝ গয়া? অমর্ত্য? হ্যালো, হ্যালো, হ্যালো। অমর্ত্য? বুঝেছিস? সবাই বুঝেছিস? প্রত্যেককে যাদের নাম বলছি না তারা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো? একটু দেখে নিও। কেউ এরকম থামস আপ টামস আপ দিও না। কারণ ও থামস আপ খাওয়া আমি দেখতে পাই না এখানে। একটু আওয়াজ দিও। সবাই বুঝেছো? একটু গলার আওয়াজ শুনি। বাহ! ৩-৪ জন বুঝতে পেরেছে। আই এম হ্যাপি। হ্যাঁ, বলো। কোন কোনটা কি বললে আমি শুনতে পেলাম না বলো। এ এ এ এক্সপ্রেশনটা ভিমিন সমান রুট ওভার অফ জিআর ইনটু আচ্ছা বলে দিচ্ছি। এইটা হলো তোমার ফাইনাল এক্সপ্রেশন। ভি মিন ক্যালকুলেট করার সময় তুমি কি পাবে? এখানে একটা বস্তু থাকবে, তার এইদিকে এমজি সাইন থিটা কাজ করবে।
আর এইদিকে তোমার কাজ করবে এমভি স্কোয়ার বাই আর কস থিটা। নিচের দিকে পড়ে যাওয়ার চান্স, তাই এইদিকে ফ্রিকশন কাজ করবে। ম্যাক্সিমাম হলে এটা হচ্ছে এফএস, তাহলে এমজি সাইন থিটা নিচের দিকে ফেলে দেওয়ার জন্য দায়ী। এটা সমান হবে এমভি স্কোয়ার বাই আর কস থিটা প্লাস একে একে সাহায্য করবে কে, ফ্রিকশন এফএস। এইটা ছিল এক্সপ্রেশন। ঠিক আছে, শুনতে পাচ্ছি না তোর গলাটা। হ্যাঁ, এফএস সর্বাধিক করতে হবে না হয়। আমি যেই বেগ কমাতে শুরু করব, ভালো করে ফান্ডাটা বোঝ। আমি ধর বেগটা ধর, কথার কথা এমজি সাইন থিটা, এখানে থিটাটা এমনই, থিটা এমনই যে mg sin theta is greater than mv square by r cos theta। তাহলে এইটা বড়, তাহলে কোন দিকে পিছলাবে? এইদিকে পিছলানোর চান্স আছে। কতটা কতটা পরিমাণ ফোর্স এইদিকে আনব্যালেন্স, এই দুজনের বিয়োগফল। তাহলে mg sin theta মাইনাস mv স্কোয়ার বাই আর cos theta, এই যে নিচের দিকে নেট বল, এটা আটকাবে কে? এটা আটকাবে ফ্রিকশন। এইটা মাইনাস এইটা করে যেটুকু এইদিকে পড়ে যাওয়ার বল আছে সেটাকে আটকাবে ফ্রিকশন। এবার ফ্রিকশন হচ্ছে স্বনিয়ন্ত্রিত বল। ও কি করবে? যদি এই দুটো সমান হয় তাহলে জিরো ফ্রিকশন দেবে। এইটা যদি বেশি হয়ে যায়, বেশি হচ্ছে এটা 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 তো ফিক্সড। একটা থিটার জন্য, একটা এম ভরের বস্তুর জন্য এটা তো ফিক্সড। কিন্তু এখানে চেঞ্জ করতে পারে কি? ভি। এবার ভিটা ধরে নাও আমি কমাচ্ছি 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 কমাচ্ছি, তাহলে এই ডিফারেন্সটা, এটা ভি কমালে এটা কমে যাবে, তাহলে এই ডিফারেন্সটা বাড়ছে বাড়ছে বাড়ছে। ফ্রিকশনও তখন নিজেকে বাড়িয়ে 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 সমান করছে। করতে করতে ভি এমন কমিয়ে দিলাম যখন এই যে ডিফারেন্সটা ফ্রিকশন জাস্ট ইকুয়াল করতে বলো ফ্রিকশন তার ম্যাক্সিমাম মান দিয়ে। তাহলে ফ্রিকশন যদি তার ম্যাক্সিমাম মান হয়, এইটা তো কনস্ট্যান্ট, ফ্রিকশন যদি আমার ম্যাক্সিমাম মান হয় তাহলে বেগের মানটা সেক্ষেত্রে আমার মিনিমাম হবে, কারণ এই দুটো যোগ করে আছে, এইটা হচ্ছে ধর এ প্লাস বি সমান ধ্রুবক। এবার এ যদি ম্যাক্সিমাম আমি নিয়ে নিই তাহলে বি এর মান তো মিনিমাম পাবো। তাহলে এইটা প্লাস এইটা সমান, ডান পক্ষ যোগ করলে ধ্রুবক, ফ্রিকশনের মান ম্যাক্সিমাম যেটা ক্ষমতা ওর নিলাম, ম্যাক্সিমাম যেটা ওর ভ্যালু নিলাম, তাহলে নিশ্চয়ই এইটা এইটা আমি মিনিমাম নিয়েছি। তাহলে এইটা মিনিমাম নিলে কি এখানে এম ধ্রুবক, আর ধ্রুবক, থিটা ধ্রুবক, তাহলে ভিটাকে আমি মিনিমাম নিয়েছি। তাহলে এই মিনিমাম বেগের জন্য ও নিচের দিকে পিছলে পড়বে না। তার থেকেও যদি কম হয়, ভি এর মান তার থেকেও যদি কম হয়, তাহলে এদিকে আনব্যালেন্স ফোর্সটা ফ্রিকশন ফোর্সের চেয়ে বেশি হয়ে যাবে। তখন ফ্রিকশনও আর তাকে আটকাতে পারবে না, সে নিচের দিকে স্রুপ করে পড়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, এরকম ক্লিয়ার করে নিও প্রত্যেকে। কোন রকম কোনো এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রেখো না, তাহলে পরিষ্কার হবে পুরো জিনিসটা। দেখো, এখানে আমরা একটা ছোট্ট একটা প্রবলেম করি, যে প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা করার সময় ধরে নাও এটা একটা গোল, একটা আর ব্যাসার্ধের একটা গোলক আছে। গোলক আছে, তো এর মধ্যে একটা বস্তু আছে এম ভরের। এবার গোলক থেকে, এটা মসৃণ, পুরো সবকিছু মসৃণ, কোনো ঘর্ষণ টর্ষণ নেই। তাহলে এটা হালকা করে ছেড়ে দিলে এই বরাবর পড়তে শুরু করবে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা পরে কিরকম ভাবে। যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো একটা বস্তু পরে এরকম করে এলো, খানিকক্ষণ এখানে এলো, এখানে এলো, নিয়ে একটা অ্যাঙ্গেলে গিয়ে ও বাইরে পড়ে যায়। তোমরা কি এটা দেখেছো? কোনোদিন এরকম হয় কি, এরকম হয় কি যে একটা বস্তু পড়ছে মানে এখান থেকে পড়তে 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 এরকম করে গিয়ে এরকম করে পড়লো, এরকম হয়? এটা কি হয়? না এটা হয়? এটা এ অপশন 1, এটা অপশন 2, কোনটা ট্রু? এইটা হয়, এটা কিন্তু হয় না। ঠিক। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই কত অ্যাঙ্গেলে, এই থিটাটা কত হলে তখন এখান থেকে ছেড়ে পড়ে যাবে? বুঝতে পারছো প্রশ্নটা কি বলছি? প্রশ্নটা হচ্ছে
যে এখান থেকে কত অ্যাঙ্গেল হলে সে নিচের দিকে পড়ে যাবে। এই প্রবলেমটা আমরা ডিসকাস করব, কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করব, আমার এখানে এটা মেন যেটা আমাদের গোল সেটা হচ্ছে যে উল্লম্বের সাথে উল্লম্বের সাথে কত কোণে এম ভরের বস্তুটি আর ব্যাসার্ধের গোলক থেকে বিচ্ছিন্ন হবে। এটা খুব ফেমাস অঙ্ক। এটা হচ্ছে আমাদের মেন গোল। এটাকে আমরা পুরোটা করব, কিন্তু তার আগে ছোট্ট করে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এরকম কোন একটা থিটা অ্যাঙ্গেল আছে, আমি দেখলাম এখানে এম ভরের একটা বস্তু বিচ্ছিন্ন হলো। প্রশ্ন হচ্ছে কি, এম ভরের একটি বস্তু উল্লম্বের সাথে থিটা কোণে, এটা ধরে নাও পি বিন্দু, কোন একটা বিন্দু ধরে নাও এটা পি বিন্দু, পি বিন্দুতে পি বিন্দুতে আর ব্যাসার্ধের গোলক থেকে বিচ্ছিন্ন হলো, গোলক থেকে বিচ্ছিন্ন হলো। প্রথম প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে এম ভরের স্পিড কত? এটা হচ্ছে প্রশ্ন। কি প্রশ্ন করলাম? পি বিন্দুতে এম ভরের বস্তুটা স্পিড কত? কেউ অ্যান্সার করতে পারবে? প্রশ্নটা বোঝা গেল? প্রশ্ন কেউ বুঝতে বুঝতে পারোনি এমন হয়েছে। একটা গোলক আছে, এই গোলকটা ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, কোনো ঘর্ষণ টর্ষণের কোনো গল্প নেই। প্রশ্ন হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে উপর থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, সে আস্তে 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 উল্লম্বের সাথে একটা কোণে গিয়ে টুক করে দেখলাম আর গোলকের সাথে সম্পর্ক রাখলো না, সম্পর্ক বিচ্ছিন্ন হলো। সেই অ্যাঙ্গেলটা আমি বলে দিয়েছি থিটা। প্রশ্ন করেছি যে ওই মুহূর্তে কণার বেগের মান কত? কোন মুহূর্তে? যে মুহূর্তে সে ছেড়ে গেছে। শূন্য না। কেন শূন্য হলে কি হবে বলো? বেগের মান শূন্য হতে পারে কি? উপর থেকে উপর থেকে একজন পড়ছে, এই জায়গা থেকে পড়তে 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 আসছে, তার বেগ কি শূন্য হবে তোমার মনে হয় বলো? তুমি ধরে নাও একটা এরকম গোল ছলছলি আছে, একটা গোল ছলছলি আছে, তোকে উপরে ছেড়ে দেওয়া হলো, তো সু করে এসে গিয়ে ছপ করে ছেড়ে গেল। তাহলে যে মুহূর্তে তুই ওই গোল ছলছলি থেকে ছেড়ে চলে গেলি, সেই মুহূর্তে কি তোর বেগ শূন্য হবে? তাহলে ওটা বাদ। আমি তো ওমেগা চাইনি, বেগ চেয়েছি স্পিড, না ডি থিটা বাই ডিটি নয়। তুমি তো কৌণিক বেগের কথা বলছো, আমি রৈখিক বেগের কথা চাইছি। বেগ স্পিড ভি চেয়েছি, ভি ভি, কৌণিক বেগ কিন্তু চাইনি, অ্যাঙ্গুলার স্পিড চাইনি। দেখো ভি সমান একজন বলেছে, একটা মনে হচ্ছে কিছু কাছাকাছি এসছে, আর জি
ট্যান থিটা। কস থিটা বলেছিস? আর জি কস থিটা। অ্যান্সারটা একদম পারফেক্টলি রাইট। অ্যান্সারটা রাইট। কি করে হলো? কি করলে তুমি বলো? ফান্ডাটা একটু আমাকে একটু হালকা করে বলো, আমাদের সাথে ডিসকাস করো, তারপর আমি বলে দেবো। বলো। একদম। ভেরি গুড। হুম। এখানে একটা ছোট্ট, হ্যাঁ, একদম একদম পারফেক্ট। একদম পারফেক্ট। দেখো, এখানে এমজি হচ্ছে, এইটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এটাও অ্যাঙ্গেল হবে থিটা। তাহলে এইদিকে যদি এমজি হয়, তাহলে এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা তোমার কিসের যোগান দিচ্ছে? এমজি কস থিটা কিসের যোগান দিচ্ছে? এমজি কস থিটা তোমার অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে এখানে এমজি কস থিটা যেটা, এইটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। ওই জায়গায় অভিকেন্দ্র বলের যোগান দেয়। যেহেতু অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, আমাদের অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? এই অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? এটা হচ্ছে mv²/r। এবার মুশকিল হলো, এখানে একটা হালকা ফান্ডা, mv²/r কোন দিকে কাজ করবে? তার এইটা mv²/r, একে ঠেকা দেবে, এই বরাবর একটা অপকেন্দ্র বল কাজ করবে, mv²/r। তাহলে তলে যখন থাকবে তখন তো তল ওকে একটা বল দেবে উপর দিকে, নর্মাল এন। তাহলে এখানে সমীকরণটা আমার কি দাঁড়াবে? নিচে আছে এমজি কস থিটা, উপরের দিকে আছে এন, আর উপরের দিকে অপকেন্দ্র বল আছে mv²/r। তাহলে আমার এখানে ইকুয়েশন কি দাঁড়ালো? এটা যদি আমি বড় করে যদি দেখি, তাহলে যে অ্যাঙ্গেলে এই দিকে কাজ করছে এমজি কস থিটা, এখানে আমার বস্তুটা এই তলকে ঠেকা দিয়েছে, তাই তল দেবে একটা নরমাল, আর এর একটা বেগ আছে, আর ব্যাসার্ধ আছে আর, তাই জন্য এই দিকে দেবে mv²/r cos থিটা, সরি mv²/r। তাহলে সাম্যাবস্থায় এর ইকুয়েশন কি হবে? এর সমীকরণ কি হবে? mg cos থিটা অভিকেন্দ্র বল, এ কাকে কাকে আটকাচ্ছে? mv²/r অপকেন্দ্র বল প্লাস নরমাল, এটা হচ্ছে অভিলম্ব বল। এবার আমাদের মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপশন কি? যখন কোনো দুটো তলের ছিন্ন বিচ্ছিন্ন হয় তখন কে জিরো হয়। এটা সারা জীবন মনে রেখো, যতদিন পর্যন্ত মেকানিক্সের অঙ্ক করবে, কারণ এই কনসেপ্টের উপর বেস করে অনেক অঙ্ক সলভ হয়। যখন কোনো তল থেকে তুমি ছেড়ে বেরিয়ে যাবে, তখন তলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এবং কোনো একটা তলের সাথে কোনো বস্তুর সম্পর্ক শুধুমাত্র একটা ফোর্স দিয়েই স্থাপিত হয়, যেটাকে বলা হয় উলম্ব বল। কারণ উলম্ব বলটা তলটা তোমাকে দেয়। তাহলে তলের সাথে কণা ছিন্ন অবস্থা যখন হবে, তাহলে গোলক থেকে এম ভরের কণা ছিন্ন হলে তখন অবশ্যই তোমার নরমাল জিরো হবে। তার মানে এই পার্টটা হয়ে যাবে শুধুমাত্র। তাহলে সেক্ষেত্রে আমার ফান্ডাটা কি দাঁড়াচ্ছে? mv²/r সমান হচ্ছে mg cos থিটা। তাহলে এম কেটে গেল, তাহলে v²=gr cos থিটা। তাহলে v=√gr cos থিটা। ভেরি গুড। নেক্সট, এটা বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো?
বোঝা গেছে? ওকে। নেক্সট এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। আর ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তপথে m ভরের একটি বস্তুকণা v বেগে চলছে। যেখানে দেওয়া আছে v সমান kt স্কয়ার, v সমান kt স্কয়ার, k হলো ধ্রুবক, k হলো ধ্রুবক। প্রশ্ন প্রশ্ন হচ্ছে কণার উপর মোট প্রযুক্ত বলের মান কত? আহ, প্রশ্নটা বোঝা গেল? সাইদা, বুঝতে পারছিস প্রশ্নটা? কি হবে বলো তো দেখি? ফান্ডা কি? কে বলবে ফান্ডা? কোন ফর্মুলাটা বসালে হবে? আমি হবে কিনা জানি না, তুই কি হবে বলছিস সেটা বল। তোর যেটা মনে হচ্ছে সেটা বল। ভর অপরিবর্তিত, ভরকে তো চেঞ্জ করিনি, ভর একই আছে, তাহলে কি হবে? তাহলে একদম প্রথম কথা যেটা বলেছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ হবে। এটা যদি ভেক্টর রাশি হয় এফ ইকুয়াল টু এম এ হবে, এটা একদম ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এম তো আমার অপরিবর্তিত আছে, তাহলে প্রশ্ন হচ্ছে এ সমান কত? এ সমান বলছে 2t, 2kt, তাই তো? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। তাহলে এ কে আমার বার করতে হবে, ত্বরণ কত সেটা আমার বার করতে হবে। তাহলে ত্বরণ কি হবে? অর্পণ, বল দেখি, ত্বরণ কি হতে পারে? দীপাঞ্জন, মনসুর আছিস? মনসুর, অর্পিতা, সৃজন, বল কি হবে?
দেখছেন? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুমিয়া কিছু বলবি? একদম তাই। দিস ইজ ভেরি গুড। একদম তাই। ত্বরণ এখানে দুই দিকে হবে। ত্বরণ এর দুটো অংশ থাকবে, একটা ট্যানজেনশিয়াল, একটা হচ্ছে রেডিয়াল। কেন? তার কারণ হচ্ছে যখন আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম কোনো একটা বস্তু যখন অবশ্যই ঘুরছে বৃত্তপথে এই বরাবর একটা ত্বরণ তার থাকবেই থাকবে, থাকবেই থাকবে। কারণ কাউকে ঘোরাতে গেলে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, হবেই। অভিকেন্দ্র বল যদি না থাকে তাহলে জিন্দেগিতে কেউ ঘুরবে না। তাহলে অভিকেন্দ্র বল কেন্দ্র বরাবর, সেই অভিকেন্দ্র বল বাই তার ভর সমান অভিকেন্দ্র ত্বরণ, সেটা থাকবেই থাকবে। তার সাথে সাথে কি হলো, বেগটা আমি দেখছি সময়ের অপেক্ষক। তার মানে সময়ের সাথে সাথে যদি বেগটাও পরিবর্তন হয়, স্পিডটা পরিবর্তন হয়, তাহলে কিন্তু তার একটা স্পর্শক বরাবর ত্বরণ থাকবে। তাহলে এক্ষেত্রে ত্বরণের দুটো উপাংশ, একটা হচ্ছে স্পর্শক ত্বরণ আর একটা হচ্ছে অরীয় ত্বরণ। এটা ওরিও বিস্কুট নয়, রেডিয়াল। এবার স্পর্শক ত্বরণের ফর্মুলা কি? এটি সমান হচ্ছে ডিভিডিটি। আর এ আর সমান কি? ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে এ সমান কত হবে? তাহলে এখানে ভি সমান কত বলেছি? কিছু একটা কেটি স্কোয়ার ফর্মুলা দিয়েছিলাম। তাহলে ভি এটি সমান কত হবে? ট্যানজেনশিয়াল এর ডেরিভেটিভ করে দাও, তাহলে 2 কেটি হবে। আর এখানে এ আর কত হবে? এ আর এর জায়গায় ভি এর মান বসানো আছে, তাহলে কে টি স্কোয়ার এর হোল স্কোয়ার বাই আর। তার মানে কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার। তাহলে এখানে দুটো ত্বরণ হবে। একটা ত্বরণ হচ্ছে এ সমান এটি মানে 2 kt ট্যানজেনশিয়ালের ডাইরেকশনে প্লাস আর একটা হচ্ছে কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার, এটা রেডিয়াল ডাইরেকশনে। এবার বলো তো দেখি ট্যানজেনশিয়াল আর রেডিয়াল ডাইরেকশনের মধ্যে পরস্পর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। একটা স্পর্শক বরাবর, একটা রেডিয়াস বরাবর। তাহলে এর নেট মান কি হবে? রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার হবে। তাহলে এ নেট এর মান এটা সমান হবে রুট ওভার অফ এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। তাহলে এখান থেকে যা হবে তাই। এটি স্কোয়ার মানে 2 kt তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে তোমার যেটা বেরিয়েছিল কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার টু হোল স্কোয়ার। তাহলে এইটা হলো এ, এটা হলো নেট ত্বরণ, তার মান, নেট ত্বরণের মান। তাহলে ফোর্স কত হবে? এফ সমান হবে এম ইন্টু এ। তার মানে এম ইন্টু রুট ওভার অফ 2 kt হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার হোল স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? সরি 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 সরি, শুধু আর হবে। সরি, ওটা কারেক্ট করে নিও। হ্যাঁ, ওটা কারেক্ট করে নিও। আগের পাতায় যেটা আর স্কোয়ার লিখেছি ওটা ভুল লিখেছি। একদম ঠিক বলেছো, ভি স্কোয়ার বাই আর, শুধু আর। তার মানে এটা কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই আর হবে। এটা কারেক্ট করে নিও প্রিভিয়াস পেজে, ঠিক আছে? ভেরি গুড। এই ধরনের তোমাদের এমসিকিউ এ দেখবে 40, এমসিকিউ 40 হচ্ছে এই ধরনের অঙ্ক। তাহলে এমসিকিউ 40 তোমাদের হোমওয়ার্ক। প্রবলেমটায় কি দেওয়া আছে? এরকম দেওয়া আছে, দেখবে কে সমান গতিশক্তি, গতিশক্তি কে সমান এ এস স্কোয়ার, এটা দেওয়া আছে। এ এস স্কোয়ার বস্তুর উপর প্রযুক্ত বল কত, সেটা জিজ্ঞেস করেছে। গতিশক্তি করেই দিই, দাঁড়াও। এমসিকিউ 40, কারণ এটা পরীক্ষায় পড়তে পারে। কি দেওয়া আছে? আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের একটি, কে মিউট করো, একজন মিউট করো। একটি বৃত্তপথে, একটি বৃত্তপথে
ঘূর্ণায়মান কণার গতিশক্তি গতিশক্তি কণার অতিক্রান্ত দূরত্বের সাথে কেমন সম্পর্কিত বলেছে কিরকম ভাবে কাইনেটিক এনার্জি কে সমান হচ্ছে এ এস স্কোয়ার। এটা বলেছে সম্পর্ক, বলেছে বস্তুর উপর প্রযুক্ত বল কত, বস্তুর উপর প্রযুক্ত বল কত। এইভাবে হিডেন থাকবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এইভাবে হিডেন থাকবে। যেমন আগেরটায় আমি একদম বেয়ার করে দিয়েছিলাম, ওপেন করে দিয়েছিলাম, ভি ইজ এ ফাংশন অফ টি বলেছিলাম, যাতে করে তোমরা একদম ডিরেক্ট ঝাঁপিয়ে পড়েছিলে যে ডিভিডিটি মানে একটা ট্যানজেনশিয়াল ত্বরণ থাকবেই থাকবে। সেরকম এখানেও কিন্তু একটা হিডেন জিনিস আছে, এখানেও তোমার ভ্যারি করছে, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি দেখো, তাহলে এখানে দেখছো আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, একটি বৃত্তপথে ঘূর্ণায়মান। তাহলে বৃত্তপথে ঘূর্ণায়মান মানে তোমার ত্বরণের, যদি প্রথমেই আমরা ধরে নেব একটা ট্যানজেনশিয়াল ত্বরণ আছে আর একটা রেডিয়াল ত্বরণ আছে, এই দুটো আছে, প্রথমেই আমরা ধরে নেব। তারপর যদি দেখি ট্যানজেনশিয়াল না থাকে তাহলে ভেরি গুড, যদি ভি সমবেগে ঘোরে। কিন্তু এখানে তো ভি সমবেগে নেই, কেন নেই সেটা আমরা দেখব। আর রেডিয়াল ত্বরণ তো অবশ্যই থাকবে, এটা হচ্ছে পাতি ভি স্কোয়ার বাই আর ইন্টু আর ক্যাপ, আর ব্যাসার্ধের বলেছে মানে আর ইন্টু আর ক্যাপ। আর এইটা মানে আমরা জানি ডিভিডিটি। এবার দেখো তো ত্বরণের মান ডিভিডিটি ছাড়াও আমরা আর কি ফর্মুলা বলেছিলাম, কারণ মনে আছে কি? ডিভিডিটি ছাড়াও এই যে ডিভিডিটিকে আমরা অন্যভাবে কি করে রিপ্রেজেন্ট করতে পারি, দু ধরনের চেহারা ছিল, একটা ডিভিডিটি আর একটা চেহারা ছিল তোমার, এটা মনে আছে ভি ডিভিডিএস। কেন? এটি সমান দেখো ডিভি ডিটি, এটাকে ধরো ডিভি বাই ডিএস করে দাও, তাহলে ডিএস নিচে নিলাম, উপরে ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি মানে কি গো? ডিএস বাই ডিটি মানে কি? বেগ। তাহলে ভি, তাহলে ভি ইন্টু ডিভিডিএস। তাহলে ত্বরণ, যে ট্যানজেনশিয়াল ত্বরণ বা আমাদের একমাত্রিক গতির ক্ষেত্রে যে ত্বরণগুলো আমরা পড়েছি, সেই ত্বরণগুলো কিন্তু ডিভিডিটি হয়। যদি ভি অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া থাকে তাহলে আমরা ডিভিডিটি ইউজ করব। যদি ভি অ্যাজ এ ফাংশন অফ এস দেওয়া থাকে তাহলে আমরা ভি ডিভিডিএস ফর্মুলা ইউজ করব। এটা আই হ্যাভ ডিসকাস অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে পড়ছে আমি এই কথাটা কিন্তু তোমাদের বলেছিলাম। তো যাই হোক, এবার আমরা দেখি এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে এখানে দেখো এস দেওয়া আছে দূরত্ব, তাহলে এখানে আমাদের এটির যে ফর্মুলা সেটা আমরা ভি ডিভিডিএস ইউজ করব। তার আগে আমরা দেখি ভি এর সাথে এস এর সম্পর্ক কি। আর এ আর তো পাতি ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে আমরা দেখো দেওয়া আছে কাইনেটিক এনার্জি কে সমান এ এস স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে কি? এটা মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ এস স্কোয়ার। তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার সমান টু বাই এম এ এস স্কোয়ার। তাহলে ভি সমান কত? ভি সমান রুট ওভার অফ টু এ বাই এম, এটা তো ধ্রুবক, ইন্টু এস। তাহলে তাহলে এটি সমান কত হবে? তাহলে এখানে আমরা এখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম? এখান থেকে আমরা কনক্লুশনে এলাম ভি কনস্ট্যান্ট নয়। যত দূরত্ব যাচ্ছে, এস যত বাড়ছে তত বেগের মান বাড়ছে। তাহলে যেই ও ঘুরছে তখন ওর বেগের মান বাড়ছে, তার মানে তার একটা স্পর্শক ত্বরণ আছেই আছে। তাহলে স্পর্শক ত্বরণটা কত সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ভি ডিভিডিএস। তাহলে দেখো ডিভিডিএস মানে কত, এখান থেকে ডিভি বাই ডিএস সমান কত হবে? পাতি এটা এস আছে 1 হয়ে যাবে, তার মানে এখানে হবে রুট ওভার অফ
2a/m। আর ভি এর মান কত? এই পুরোটা। তাহলে বসিয়ে দিই। তাহলে ভি এর মান হচ্ছে √2a/m ইন্টু এস। আর ডিভিডিএস এর মান কত? √2a/m। তাহলে রুট রুট করলে ওটা রুটের মধ্যে থাকলে শুধু 2a/m হবে। তাহলে 2a/m ইন্টু এস। এইটা হচ্ছে স্পর্শক ত্বরণ এটি। আর এর সাথে সাথে রেডিয়াল ত্বরণ কি হবে? এটা স্পর্শক ত্বরণ পেলাম। স্পর্শক ত্বরণ পেলাম এবং স্পর্শক ত্বরণ কেন কনসিডার করলাম সেটা আলোচনা করলাম। তার কারণ হচ্ছে এস এর সাথে সাথে বেগ বাড়ছে। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। ও যখন গুটি গুটি পায়ে তোমার রেডিয়াস বরাবর ঘুরবে তখন তার এস বাড়বে। এস বাড়ার সাথে সাথে আবার বলছে ভি বাড়বে। তাহলে নিশ্চয়ই স্পর্শক বরাবর একটা ত্বরণ থাকবে। সেটা আমরা বার করলাম। আর কি বার করব? আর একটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে স্পর্শক ত্বরণ কত হলো? এটি সমান 2a/m ইন্টু এস। আর এ আর সমান কত দাঁড়াবে? এটা তো পাতি ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার মানে কি? √2a/m এর হোল ইন্টু এস তার হোল স্কোয়ার বাই আর। তাহলে 2a/m ইন্টু এস স্কোয়ার বাই আর। এটা দাঁড়ালো। তাহলে এবার দেখো এটা এ ভেক্টর যেটা সেটা তো এটি স্পর্শক ত্বরণ ট্যানজেনশিয়াল ডাইরেকশনে প্লাস রেডিয়াল ত্বরণ রেডিয়াল ডাইরেকশনে। এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ এর যে মান হবে সেটা হবে √এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে 2a/m ইন্টু এস তার হোল স্কোয়ার প্লাস 2a/m ইন্টু এস স্কোয়ার বাই আর এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে দেখো? 2a/m ইন্টু 2a/m টা হোল স্কোয়ার আছে, এস ও হোল স্কোয়ার আছে, এটা পুরোটা কমন যাবে। তাহলে 2a/m ইন্টু এস একটা কমন নিলাম, এখানে পড়ে থাকলো 1 আর এখানে এস একটা পড়ে থাকলো, তাহলে এস স্কোয়ার আর নিচে পড়ে থাকলো আর স্কোয়ার। এইটা হলো নেট ত্বরণ। এইটা হলো নেট ত্বরণ। তাহলে বলের মান কত হবে? প্রযুক্ত বলের মান কত হবে? এটাকে ভর দিয়ে গুণ করে দেবো। তাহলে এম উপর নিচে কেটে যাবে। তাহলে বলের মান, তাহলে প্রযুক্ত বলের মান, নির্ণেয় প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মান এফ সমান হবে এম এ। তাহলে সমান হবে এম ইন্টু 2as/m √1 প্লাস এস স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 2as ইন্টু √1 প্লাস এস স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে অপশন বি। কিরকম করে দিয়েছে চেহারাটা? চেহারাটা দিয়েছে 2as ইন্টু 1 প্লাস এস স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আমরা জানি টু দি পাওয়ার হাফ মানে √। ওকে, নেক্সট হচ্ছে এমসিকিউ 26। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে বৃত্তপথে বৃত্তপথে সমদ্রুতিতে আবর্তনশীল কণার আবর্তনশীল কণার বেগ ভি ভেক্টর এবং ত্বরণ এ ভেক্টর এর মধ্যে সম্পর্ক কি? এখানে অপশন দিয়েছে, অপশন এ ক্রস ভি সমান 0, অপশন বি এ ডট ভি সমান 0, অপশন সি এ ডট ভি সমান এফ ইন্টু ভি, অপশন ডি এ ডট ভি সমান হচ্ছে 1। এটা কে বলতে পারবে কোনটা হবে? হ্যালো 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 হ্যালো।
অপশন বি না ডি? এইটা ভেরি গুড। এখানে একদম দেখো সমদ্রুতিতে, আর এটা হচ্ছে আবর্তনশীল বৃত্তপথে। ঠিক, একদম তাই। দেখো এখানে যেহেতু বলেছে আবর্তনশীল বৃত্তপথে, তার মানে অবশ্যই এই এম ভরের বস্তুর উপর এই দিকে তো অবশ্যই ত্বরণ থাকবে এ আর, যেহেতু সমদ্রুতিতে বলেছে তাই এটি সমান 0, কোনো ট্যানজেনশিয়াল ত্বরণ থাকবে না, তাহলে ত্বরণ শুধু রেডিয়াল, আর বেগ কোন দিকে গো? বেগ হচ্ছে ট্যানজেনশিয়াল। তাহলে বেগ আর এ ভেক্টরটা দেখতে পাচ্ছি এ আর আর ক্যাপ, আর বেগ হচ্ছে ভি ইন্টু টি ক্যাপ, ট্যানজেনশিয়াল। তাহলে বেগ আর ভেলোসিটি এরা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এ ডট ভি, সরি, থিটা সমান 90 ডিগ্রি, তাহলে এ ডট ভি সমান হবে 0, কারণ এ ভি কস 90, এটা সমান হবে 0। তাহলে অপশন বি ইজ রাইট। ওকে, এবার দেখো নেক্সট, এটা লাস্ট প্রবলেম। ধরে নাও একটা ডিস্ক, এটা ডিস্ক ধরে নাও ঘুরছে, এটা ডিস্কটা ঘুরছে। হ্যাঁ, কি শিখেছে? ভেরি গুড, দেখো ধরে নাও এ ঘুরছে, ওমেগা কৌণিক বেগে একটি ডিস্ক ঘুরছে, একটি ডিস্ক ওমেগা কৌণিক বেগে তাহলে ডিস্কটা এরকম কৌণিক বেগে ঘুরছে, এইটা হচ্ছে তোমার ও, এটা কেন্দ্র, এই কেন্দ্র সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে যে ঘুরছে, আমি একটি এম ভরের কয়েনকে, কয়েন মানে কি আমাদের যে কয়েন 1 টাকা 2 টাকার কয়েন যেগুলো আছে, কয়েনকে কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে কত দূরে, ম্যাক্সিমাম কত দূরে, ম্যাক্সিমাম কত দূরে স্থাপন করা যেতে পারে, করা যেতে পারে, যাতে করে, যাতে করে সেটি পিছলে না পড়ে। প্রদত্ত কি দেওয়া আছে? দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক কয়েন আর এই ডিস্ক, এই যে ডিস্ক আর কয়েন, এখানে যে কয়েনটা আছে তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ধরে নাও মিউ। এই প্রবলেমটা কোথাও না কোথাও তোমরা পাবে, আমি খুঁজছিলাম কোথাও পেলাম না আপাতত, কিন্তু অবশ্যই এই কয়েনটা তোমরা, কয়েন বলছি, এই প্রবলেমটা তোমরা অবশ্যই এখানে কোথাও না কোথাও পাবে। তাহলে বলো দেখি কি হতে পারে। তাহলে ওমেগা কৌণিক বেগ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার এই যে অপকেন্দ্র ত্বরণ যেটা, সেটাকে আমরা কি বলবো? অভিকেন্দ্র ত্বরণের দুটো ফর্মুলা ছিল, এ আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর আমরা বারবার বারবার লিখি। এটা যদি ভি দেওয়া থাকে, যদি ওমেগা দেওয়া থাকে, তখন তার ফর্মুলা কি হয়? ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক কি? ভি সমান ওমেগা ইন্টু, তোরা আছিস তো না পালিয়ে গেছিস? আছিস না পালিয়ে গেছিস? তাহলে এ আর সমান ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, তার মানে হচ্ছে ওমেগা আর, ওমেগা স্কোয়ার আর। তাহলে এটাও কিন্তু ত্বরণের একটা ফর্মুলা এ আর। তাহলে এবার আমাকে, এবার আমি জাস্ট এটা তোমাদেরকে হিন্টস দিলাম যে ত্বরণের যে দুটো ফর্মুলা, যদি ভি দেওয়া থাকে ভি স্কোয়ার বাই আর, আর যদি ওমেগা দেওয়া থাকে ওমেগা স্কোয়ার আর। এবার তোমরা প্রবলেমটাকে কি করে সলভ করবে এটা একটু দেখো, হোমওয়ার্ক দিলাম, তাহলে আগেরটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, প্রিভিয়াস প্রবলেম।
আর একটা হোমওয়ার্ক তোমাদের দেব, সেটা হচ্ছে ধরে নাও একটা আর ব্যাসার্ধের, আর দৈর্ঘ্যের, আর দৈর্ঘ্য বলবো না, এল দৈর্ঘ্যের একটি ভরহীন সুতোর সাথে এম ভরের একটি বস্তুকণাকে বেঁধে উল্লম্ব দিকে বৃত্তাকার পথে ঘোরানো হলো। মানে কি রকম? এতক্ষণ আমরা ঘুরাচ্ছিলাম, এই ডিস্ক ফিক্স ছিল, এরকম ছিল অনুভূমিক, এর অক্ষটা ছিল উল্লম্ব, অনুভূমিক দিকে ঘুরছিল। এখন আমি দড়িতে একটা পাথর বেঁধে তাকে এই বরাবর ঘোরাচ্ছি, এইটা আমার সেন্টার, এরকম করে ঘোরাচ্ছি ধরে নাও। এখানে ধরে নাও v1 বেগ, এখানে v2 বেগ, কোনোদিনই উপর আর নিচে বেগ একই হবে না। তাহলে উল্লম্ব পথে বৃত্তাকার পথে ঘূর্ণন, উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণন। এবার এখানে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নাম্বার 1, তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে টানের অনুপাত কত? প্রশ্ন নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম কত বেগ থাকলে সুতোটি জাস্ট এক পাক খাবে? প্রশ্ন নাম্বার 3 হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে মিনিমাম কত বেগ থাকলে এক পাক খাবে? এখানে ঠক করে মারলাম, এখানে হালকা যদি আমি মারি তাহলে কি হবে, এখান থেকে গিয়ে আবার দুলে চলে আসবে। আরেকটু বেগ দিলাম, এখান থেকে দুলে চলে এলো, আরেকটু বেগ দিলাম, এখান থেকে গিয়ে এরকম করে পড়ে গেল, আরেকটু বেগ দিলাম, দেখছি সুক করে এক পাক খেয়ে গেল। তাহলে একটা মিনিমাম নিচে বেগ দিতে হবে, তাতে তোমরা এক পাক খাবে। এই যে প্রবলেমটায়, এই প্রবলেমে একটাই হিন্ট তোমাদেরকে আমি দেব, সেই হিন্টটা হচ্ছে যে তার টান 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 থাকতে হবে পাক খাওয়ার জন্য, পাক খাওয়ার জন্য। তাহলে জাস্ট এক পাক যখন বলবো, জাস্ট এক পাক যখন বলবো, তখন সর্বোচ্চ বিন্দুতে দড়ি আলগা হলে হবে না, দড়ি বা সুতো আলগা হয়ে গেলে চলবে না। মানে কি, এরকম করে যেতে 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 এরকম টান 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 করে গেল, নিয়ে এমনি করে পড়ে গেল, তাহলে হবে না। আরেকটু বেগ বাড়াতে হবে, তাহলে এখান থেকে গিয়ে এরকম করে গিয়ে পড়লো, তাহলেও চলবে না। আরেকটু বেগ বাড়াতে হবে যাতে করে ওই এক পাক খায়, তাহলে আলগা হওয়া যাবে না। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, কোনোভাবেই আলগা হওয়া যাবে না। তার মানে আলগা হওয়া যে কন্ডিশন, সেটা হচ্ছে উপরে, এই উপরের পয়েন্টে t=0। টেনশন যদি জাস্ট 0 থেকে একটু বেশি হয়, তাহলে ও জাস্ট এক পাক খেয়ে যাবে। নাম্বার 1 হিন্ট। নাম্বার 2 হিন্ট হচ্ছে, হিন্ট নাম্বার 2, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তাও তার আগে আমি জাস্ট একটু হালকা করে ফর্মুলাটা বলে দিই, যে ধরে নাও কোন একটা বস্তু এই উঁচু থেকে এই নিচুতে এলো, এই উঁচু, এটা 1 নাম্বার পজিশন,
এখান থেকে 2 নাম্বার পজিশনে এলো। তাহলে তাহলে এই দুটো তল যদি আমি ভাবি, এখানে যদি ওর বেগ হয় v2, এখানে যদি বেগ হয় v1, তাহলে এখানকার গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান এই নিচের পয়েন্টের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হবে। তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। তাহলে এক নাম্বার বিন্দুতে টোটাল এনার্জি, টোটাল যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি সমান কি হবে? এক নাম্বার মানে উপরেরটা এরকম করে এলো, উপরে এখানে যদি v1 হয়, v2 হয়, আর নিচে ধরে নাও v1 নিলাম। এখানে হাইটটা যদি ধরে নিই h, তাহলে এই তলের সাপেক্ষে এটা এক নাম্বার বিন্দু যদি বলি, তাহলে এটা ধরে নাও তল, এই তলের সাপেক্ষে আমি মাপছি। তাহলে এক নাম্বারে গতিশক্তি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে? ও তো কোনো তলের উপর নির্ভর করছে না, যেখানে থাকবে থাকবে, হাফ এম v2 স্কোয়ার। স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি আমাদের ফর্মুলা কি, mg h। তাহলে এই তলের সাপেক্ষে হাইট কতটা আছে, h হাইটে, তাহলে mg h হবে। আর নিচের তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম v1 স্কোয়ার, কারণ এখানে বেগ হচ্ছে v1। আর 2 নাম্বার তলের সাপেক্ষে 2 নাম্বার তলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এখানে উচ্চতা কত, 0। তাহলে m ইন্টু জি ইন্টু 0, তার মানে পোটেনশিয়াল এনার্জি 0। এবার কথা হচ্ছে যে এক নাম্বারের টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি 2 নাম্বারের টোটাল এনার্জি দুটো সমান হবে। তার মানে হাফ এম v1 স্কোয়ার, এটা এখানকার থেকে পেলাম। আর এখানকার থেকে আমরা কি পাবো, হাফ এম v2 স্কোয়ার প্লাস এম জিএইচ হবে। দেখো যদি এই দুটো হিন্টস দিয়ে এটা করতে পারো, ট্রাই করো, নইলে আমি নেক্সট দিনে করে দেবো। ওকে, গুড নাইট। তোমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার।